তন্ময় ছুট লাগালো অধরার কাছে। ফারহান শরাফত উল্লাহের পাশেই অধরাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তন্ময় ভেতরে ঢুকে বলে, ফুপি, তৃষা কোথায়? অধরা বিরক্ত হলো। বললামই তো তোদের এতিমখানায়। তুলি এতিমখানায় নেই। তুলি কে? কোথায় লুকিয়ে রাখছো? অধরা অবাক হয়, তুলি কোথায় সে কিভাবে জানবে? আমি কি করে জানবো তুলি কোথায়? দেখো ফুপি, রাগিও না, বলে দাও তুলি কোথায়। আরে সত্যি আমি জানি না তুলি কোথায়, আমি তো তোদের সাথেই ছিলাম। পাশ থেকে ফারহান হেসে উঠল। তন্ময় তাকালো। আপনি জানেন তুলি কোথায়? সেটা জানি না তুলি কোথায়, কিন্তু তুলি কার কাছে সেটা মনে হয় আমি জানি। কার কাছে? ফারহান বিশ্রীভাবে হেসে বলল। বলবো না। তন্ময় রাগে কিলবিল করতে লাগলো। পাশ থেকে লোহার রড নিয়ে ফারহানের চোয়াল বরাবর আঘাত করলো। মুহূর্তেই ফারহান লুটিয়ে পড়ল ফ্লোরে। মুখের ভেতর থেকে গড়গড়িয়ে রক্ত পড়তে লাগলো। রাতুল ছাদে দাঁড়িয়ে আছে। কেবলই জানতে পারলো তুলি মিসিং। এই ছোট্ট জীবনে এত নাটকীয়তা কেন? কেন এত জটিলতা? আর পাঁচটা মানুষের মতো কেন হলো না তাদের স্বাভাবিক জীবন? চিত্রা তুষার তাদের সন্তান নিয়ে সুখে সংসার করত। রাতুল না হয় বাকি জীবনটা তার মাকে নিয়েই কাটিয়ে দিত। অধরার এত বড় ধোঁকা দেওয়ার পরেও তো রাতুল অধরাকে সেটা নিয়ে একটা টু শব্দও বলেনি। অধরা তো রাতুলের থেকে কত ছোট, অথচ সেই ছোট্ট মাথায় কত শত শয়তানি বুদ্ধি এঁটে রেখেছিল ভাবা যায়? রাতুল পকেট থেকে ফোন বের করে সায়ানকে ফোন করলো। পেলে তুলির খোঁজ? না মামু, তুলির ফোন পাওয়া গেছে স্কুলের পাশে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে তুলি এক লোকের সাথে তার গাড়িতে হন্তদন্ত হয়ে উঠেছে। লোকটা মুখ দেখেছিস? না, মাস্ক পরা ছিল, তবে ধারণা করেছি ওটা ফাহাদ। ধারণার উপর দিয়ে থাকলে চলবে না। সিআইডি তোমরা, তোমাদের চোখের আড়ালে কোনো কিছু থাকার কথা না। চেষ্টা তো করছি মামু, এমন তো না আমরা হাত গুটিয়ে বসে আছি। গাড়ির নম্বর সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে। এখন এটা ধরেই আগাচ্ছি আমরা। আচ্ছা রাখি এখন। রাতুল ফোন কেটে দিল। তন্ময় লকআপ থেকে বের হতেই অথরা শরাফত উল্লাহের দিকে তাকায়। রাগী কণ্ঠে বলে, তুলিকে কোথায় সরাইছেন আপনারা আবার? শরাফত উল্লাহ অথরার দিকে তাকায়। এই মেয়ে যে এতদিন ফারহানের সাথে হাত মিলিয়েছিল তা জানতো না। কত বছর আগে এক পাপ করেছে, তার মাসুল এত বছর পর দিতে হচ্ছে। কথাই আছে, পাপ ছাড়ে না তার বাপরে। কথাটা মিলে যাচ্ছে এখন। ফারহান ব্যথাযুক্ত মুখ নিয়ে বলল, বাঘের বাচ্চার কাছে আছে সিংহের ছানা। মানে? আপনার গোবরের পোকাপর্তি মাথায় ঢুকবে না। জাস্ট শাট আপ, মুখ সামলে কথা বলুন। ভুলে যাবেন না আমার এই দশা আপনার জন্যই। তখন তো খুব বলেছিলেন ধরা পড়বো না আমরা। এখন কি হলো? কি হবে? তুষার জেনে গেল আপনার আসল চেহারা, সাথে পুরো খান পাড়ি। তখন তুষারকে মেরে ফেললে আজকে এই দিন দেখতে হতো না। আপনার করা বোকামির ফল এটা। এখন সকলে আপনায় ঘৃণা করছে, স্বয়ং রাতুলও, যে কিনা আপনার সো কল্ড ভালোবাসার জোরে বেঁচে ফিরেছে। আপনার ইতিহাস জানলে লোকে আপনাকে আমার চেয়েও ঘৃণা করবে। নিকৃষ্টতর লোক একটা আপনি আমার চেয়েও। নিজের বউকেও পাচার করে দিচ্ছেন, তার মুখে আবার আমাকে নিয়ে হাসি। ভেবে দেখুন আপনার ছেলে মেয়ে জানলে কি হবে আপনার। লারা অবিশ্বাসের চাহনি নিয়ে তাকিয়ে আছে তন্ময়ের হাতে থাকা ফোনের দিকে। এ কার ছবি দেখছে সে? দমবন্ধ লাগছে, শ্বাস আটকে আসছে। কাঁপা কাঁপা হাতে তর্জনী উঁচু করে বলে, তামিম, তামিম ফারুকি। দু কদম পিছিয়ে গেল। আশ্চর্য, ফাহাদকে তামিম ফারুকি কেন বলছে? তামিম ফারুকি কে? লারা চেয়ার শক্ত করে ধরল। শরীর বেয়ে ঘাম ছুটছে এই এসির মধ্যেও। তন্ময়ের দিকে চেয়ে বলল, ওর নাম তো তামিম ফারুকি। মালদ্বীপ শহরে ওর সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তন্ময় অবাকের ন্যায় বলে। হোয়াট? রাহাত, লিখন, সাব্বিরও অবাক হয়। যাকে কিনা পাগলের মতো খুঁজে বেরিয়েছে তারা, আর সেই ছেলে তাদেরই সঙ্গীর সাথে দেখা করেছে, কথা বলেছে। এ যেন পুরোটাই মাথার উপর দিয়ে চলে গেল সবার। রাহাত লারার হাত টেনে বলে, আমাদের জানাসনি কেন? আমি কিভাবে জানবো তামিম ফারুকি ফাহাদ? রাহাত হতাশ হলো। তারা তো ফাহাদের ছবিটা লারাকে দেখায়নি। লিখন তন্ময়ের দিকে তাকিয়ে বলল, কত দুরন্তর এই ছেলে দেখছিস? আমাদের নাকের ডগা দিয়ে লালার সাথে দেখা কথা বললো, অথচ আমরা জানতেই পারলাম না। এটা নিশ্চয়ই ওই প্ল্যান করেছিল। হতে পারে।
সাব্বির চেয়ারে বসতে বসতে তার হাতে থাকা ট্যাবটা তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, লোকেশন ট্র্যাকিং করা হয়ে গেছে, সাভারের রপ্তানি এলাকায় দেখাচ্ছে। এলাকাটা বেশ বড়ই। আর সময় নষ্ট নয়, বের হতে হবে কুইক। সাব্বির রাহাত লেখন বেরিয়ে পড়ল। লারা ওদের যাওয়ার পানে তাকিয়ে রইল, তার কান্না পাচ্ছে। তামিম ফারুকি ওরফে ফাহাদ এভাবে গেম খেললো তার সাথে। ঠাস করে চেয়ারে বসে পড়ল। কি করে ভালোবেসে ফেললো এই ছেলেকে। দূর থেকে ফারাহ দেখলো লারাকে, এগিয়ে আসলো কাছে। ঘাড়ে হাত রাখতেই লারা তড়িৎ গতিতে চোখের পানি মুছল। মুচকে হাসার চেষ্টা করে পেছন ফিরে ফারাহকে দেখে বলল, ওহ ফারা, তুমি? আমি। কাঁদছো কেন? আরে আরে কই কাঁদছি? কাঁদিনি, চোখে চোখে কিছু একটা ঢুকেছিল, সেজন্যই পানি পড়ছে। মুখ না হয় মিথ্যা বলছে, কিন্তু চোখ তো অন্য কিছু বলছে। লারা, তুমি কি কোনোভাবে ফাহাদের উপর দুর্বল হয়ে পড়েছিলে? লারা এবার টুকরে কেঁদে উঠল। ফারাহের হাত আঁকড়ে মুঠোয় নিয়ে বলে উঠল, ভুল করেছি আমি ফারা, ভীষণ রকমের ভুল করেছি। আমার এমনটা করা ঠিক হয়নি। আমি কী করে তাকে ভালোবেসে ফেললাম বলো? আমার মোটেও তাকে ভালোবাসা উচিত হয়নি। সে একজন ক্রিমিনাল। সে জানতো হয়তো আমরা কেন গিয়েছিলাম সেখানে। ফাহাদ তোমাকে ভালোবাসতো নাকি ভালোবাসার নাটক করেছে, কোনটা? ফারাহ চুপ হয়ে গেল। ফাহাদ তো দুটোর কোনোটিই করেনি, না তাকে ভালোবেসেছে আর না তার সাথে ভালোবাসার নাটক করেছে। উল্টে তাকে তার থেকে দূরে থাকতে বলেছে, কিন্তু সেই তো বারবার ফাহাদের কাছে ছুটে যেত। কি হলো, চুপ কেন? সে কোনো কিছুই করেনি। তার মানে সব শুধু তোমার সাইড থেকেই ছিল? হ্যাঁ। সব জানার পরেও ভালোবাসো তাকে? লারা কিছু বলতে পারল না, বসা থেকে উঠে চলে গেল। ফারাহ প্যান্টের পকেট থেকে ফোন বের করে একের পর এক ফোন করছে ফাহাদকে। ফাহাদ রিসিভ করছে না। ফারাহার রাগ হলো, কাজের সময় ফোন কেন রিসিভ করবে না। এদিকে যে তন্ময়রা চলে গিয়েছে তাকে খুঁজতে। তুলিকে কাঠের চেয়ারে রশ্মি দিয়ে হাত পা বেঁধে রেখেছে ফাহাদ। তুলি ছাড়া পাওয়ার জন্যে ছটফট করছে। এই রুমে কোনো ফ্যান নেই আর না কোনো জানালা আছে। গরমে তুলির অবস্থা যাচ্ছে তাই, অক্সিজেনও ঠিকমতো পাচ্ছে না। স্কুল ছুটি হতেই স্কুল থেকে বের হওয়ার পর এই ফাহাদ তার সামনে আসে, জানাই তন্ময় বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুবই খারাপ। তুষার খান তাকে পাঠিয়েছে হসপিটালে নিয়ে যেতে তুলিকে। তুলি কথাটা শোনা মাত্রই পাগলের মতো ফাহাদের সাথে চলে আসে। একটিবার ফোন করে শিওর হলো না আদেও এমন কোনো ঘটনা ঘটেছে কিনা। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তুলির, শরীরের শক্তিও শেষের পথে। গলায় মৃদু শব্দ এনে পড়ল, পানি দিন, পানি, খুব তেষ্টা পেয়েছে। ফাহাদ এক গ্লাস পানি নিয়ে আসলো। তুলির মুখের সামনে ধরতেই ঢকঢক করে পানি খেলো। ফাহাদ গ্লাসটা সাইডে রেখে তুলির সামনে চেয়ার টেনে বসলো। আপনি কে? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? কি চাই? তন্ময় শাহরিয়ারকে। ভাইয়াকে? জি, আপনার ভাই আমার বাবাকে আটকে রেখেছে। এতক্ষণে জেনেও গেছে আমি এখানে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। সব ব্যবস্থা করে রেখেছেন মানে? মানেটা হচ্ছে এই বিল্ডিংয়ের এক কোণায় আমি বোম ফিট করে রেখেছি। হয় আপনি, আমি, আর তা না হলে তাদের মধ্যে কারো, অথবা আমরা সবাই উপরে পগার পার হয়ে যাব। তুলিকে ভয় দেখানোর জন্য বলল ফাহাদ। কি পাগল আপনি? আর আপনি কে? আমাকে কেন এনেছেন? আমি কি আপনাকে চিনি? না। তাহলে? আপনাকে খোঁজার জন্যই তো তন্ময় আসবে, সেই জন্য আপনাকে উঠিয়ে এনেছি। এতে কি লাভ? লাভ লোকসান এখন আর খুঁজি না। যদি খুঁজতাম তাহলে জীবনটা অন্যরকম হতো। খুঁজতে না করেছে কে? লাভ লোকসান? জীবন। সেটা কে? ফাহাদের মাথা ধরে গেল। জীবন মানে জীবনকেই বুঝিয়েছে সে। কি হলো বলুন তো, জীবনটাকে? কেউ না, চুপ থাকুন। মাথা ধরে গেছে। বকবক করতে থাকলে রাগের বশে 2-4 থাপ্পড় পড়তে পারে আপনার গালে। আপনি মোটেও চাইবেন না আমার হাতে চড় খেয়ে গালে দাগ বানাতে। তুলি চুপ রইল। ফাহাদ পকেট থেকে ফোন বের করে দেখে ফারাহের অনেকগুলো ফোন কল এসেছে। সাইলেন্ট থাকায় শোনেনি। চেয়ার ছেড়ে উঠে কিছুটা দূরে গিয়ে ফারাহের নম্বরে কল করলো। দুবার ডিং হতেই ফোন রিসিভ হলো। হ্যালো ভাইয়া। বল। তুলিকে ওখানে রেখে তুমি পালিয়ে যাও। তন্ময় অলরেডি চলে গিয়েছে তোমার ওখানে। প্লিজ ভাইয়া, তুমি পালিয়ে যাও। পালিয়ে কতদিন বাঁচা যায়?
একদিন না একদিন তো এই খেলা শেষ করতেই হতো, তাই না? সেটা না হয় আজই হোক। কি করতে চাইছো তুমি? সেটা তো রজানাই থাকুক। একটা কথা জিজ্ঞেস করব? হুম। লারাকে চেনো? হ্যাঁ চিনি, কি হয়েছে? লারা তোমাকে ভালোবাসে জানতে সেটা? হুম। মেয়েটা সত্যি জেনে গেছে, কেঁদেছে খুব। তার জন্য ও নিজেই দায়ী। আমি বলেছিলাম নিজেকে সংযত করতে, কিন্তু পাগল মেয়ে শুনলই না। লারা কিন্তু মেয়ে হিসেবে অনেক ভালো। আই নো, তার জন্য সুন্দর ছেলে খুঁজে বিয়ে দিস। তাকে ভালোবেসেছিলে কি? ফাহাদ চুপ রইল। তারপর ফাহাদের কাট কাট গলায় বলল, না। সত্যি? মিথ্যে কেন বলবো? তাহলে হঠাৎ করে এতটা বদলে গেলে কি করে? তোমার তো বিটি আসার কথা ছিল না, বিটি কেন আসলে? তুলিকে কেন কিডন্যাপ করলে? এটার সাথে লাড়ার কি যোগ? যোগ না, বিয়োগের খেলায় মেতে গেছো ভাই। যোগের খেলায় থাকলে তুমি এভাবে বাবার গলা সাম্রাজ্য ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগতে না। কি এমন হয়েছে ভাই, আমাকে বলো না। কিছু হয়নি, রাখছি। ফোন কেটে দিল ফাহাদ। ফারাহকে কি করে জানাবে তার বাবা কতটা নিকৃষ্ট? তাদেরই মাকে তার বাবা টাকার লোভে পাচার করে দিয়েছে। ছি! আর লারা, তাকে ফাহাদ ভালোবাসে কিনা জানা নেই, তবে তার দুষ্টুমি কথাবার্তা বেশ ভালো লাগতো। ইনোসেন্ট বোকা একটা মেয়ে লারা। তবে ফাহাদ চায়নি লারা তাকে ভালোবাসুক, এখন পস্তাচ্ছে ভালোবেসে। তুলি ঘাড় কাত করে জিজ্ঞেস করলো, এই কার সাথে কথা বললেন? ফাহাদ তাকালো। আপনাকে মেরে গুম করে দেওয়ার জন্য কথা বললাম, আর কিছু না, খিদে পেয়েছে ভাই, কিছু তো খেতে দিন। আমি খাবার নিয়ে বসে নেই। আপনার ভাই আসলে বেঁচে থাকলে রেস্টুরেন্টে গিয়ে খাইলেন। এবার চুপচাপ থাকুন। ফাহাদ চলে গেল। তুলি মুখ বাঁকালো। বেয়াদব ছেলে, তুলে এনেছিস ভালো কথা, খেতে তো দে। তন্ময়রা রপ্তানির পুরানো গেটের সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে আবার ফোনে ঢোকে। এই গেটটা ডানের রাস্তা ধরে বায়ে এক বিল্ডিংয়ে ফাহাদের লোকেশন দেখাচ্ছে। তন্ময়রা সেদিকে এগিয়ে গেল। 4 তলা বিল্ডিং। তন্ময়রা সতর্কতার সাথে ভিতরে ঢুকলো। একতলা একতলা করে সব খুঁজে দেখে 4র্থ তলায় গেল। 4র্থ তলায় 5টা কক্ষ, 4টে কক্ষ দেখা শেষ। লাস্ট কক্ষে যেতেই দেখে তুলি চেয়ারে বাঁধা। তন্ময় দৌড়ে গেল বোনের কাছে। তুলি তন্ময়কে দেখে খুশিতে হেসে ফেলল। ভাইয়া তুমি এসেছো? তন্ময় তুলির হাত পা খুলে দিল। তুলি উঠে দাঁড়ালো। তন্ময় বোনকে জড়িয়ে ধরলো। রাহাত পুরো বিল্ডিং খুঁজে দেখলো, ফাহাদের ছিটে ফোটাও নেই। সাব্বির এসে জানালো, ফাহাদ নেই, পালিয়েছে। তন্ময়ের ফোনে মেসেজের শব্দ আসে। তন্ময় পকেট থেকে ফোন বের করে দেখে আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। আমাকে ধরা এত সহজ নয় মিস্টার শাহরিয়া। সব শেষ করে তবেই আমি ধরা দিব। এক ব্যক্তির রক্ত ঝরিয়ে তবেই আমি ক্ষান্ত হব। তন্ময় ফোন করলো এই নাম্বারে। ফোন সুইচ অফ। না, এভাবে হবে না। এই ছেলে তাদের ধারণার বাহিরের চেয়েও অনেক ধুরন্ধর। নিশ্চয়ই ফাহাদ তাদের সকল খবরাখবর পাচ্ছে আর বেঁচে যাচ্ছে। তুলি মেসেজের দিকে তাকালো। ভাইয়া আমার ভীষণ ক্ষুধা লেগেছে, বেয়াদবটা খেতে দেয়নি, বলেছে বেঁচে থাকলে রেস্টুরেন্টে গিয়ে খেতে। তন্ময় বের হলো বিল্ডিং থেকে তুলিকে নিয়ে। তারপর রেস্টুরেন্টে গেল। তুলিকে পেট ভরিয়ে খাওয়ালো। এতিমখানায় এখনো বসে অপেক্ষা করছে চিত্রা, তুষার। তন্ময় একটু আগেই জানিয়েছে তুলিকে পাওয়া গেছে, ফিরছে এতিমখানায়। তুষার দেহে প্রাণ ফিরে পেল। চিত্রাকে এতক্ষণ ভুংভাং বুঝিয়ে রেখেছিল। তন্ময় ফোন করে জানাতেই চিত্রাকে জানালো তুলি ফিরছে। চিত্রা তুলির রুমে গিয়ে জামাকাপড় সব লাগেজ ভরছে। মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যাবে, এক মুহূর্তের জন্যেও আর এই এতিমখানায় রাখবে না। রাত 1টার দিকে তুলিকে নিয়ে এতিমখানায় ফিরে তন্ময়। চিত্রা তখন তুলির রুমে বসে তুলির অপেক্ষায়। তুলি নিজের রুমে ঢুকে চিত্রাকে বসে থাকতে দেখে চিত্রার দিকে এগিয়ে আসে। চিত্রা মেয়েকে দেখতে পেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। তুলিকে 2 হাতে আগলে নিয়ে বলে, আমার মেয়ে, আমার কলিজা, আমার তৃষ্ণা। তুলির জায়গায় তুষার নাম শোনে। তুলির মুখের হাসি সরে যায়। চিত্রা তুলিকে ছেড়ে মুখে অসংখ্য চুমু খায়। তুষারের দিকে তাকিয়ে বলে, এমপি মশাই, আমাদের মেয়ে, আমাদের তৃষ্ণা। তুষার এগিয়ে আসে, তুলির বুকে জড়িয়ে ধরে। এই প্রথম তুলিকে বুকে জড়িয়ে ধরলো। বুকটা কেমন শীতল হয়ে গেল। কত বছর পর মেয়েকে বুকে টেনে ধরলো। কতগুলো মানুষের হিংস্রতার জন্যে তার মেয়ে তার থেকে দূরে ছিল। না দূরে ছিল না, কাছেই ছিল, চোখের সামনেই, কিন্তু অজানা। তুলি হা হয়ে তাদের কথোপকথন শুধু শুনছে।
আমাকে তৃষা কেন বলছো? আমি তুলি, তৃষা নই। চিত্রা হাসলো, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, না, তুই তুলি নোস, আমার মেয়ে তৃষ্ণা তুই। কি আবোল তাবোল বলছো মা? ভাইয়া দেখো চিত্রা মা কী সব বলছে। ঠিকই বলছে উনি, তুই তৃষা। এটা সম্ভব কি করে? তন্ময় সব খুলে বলল। সব শুনে তুলি নির্বাক। অধরা এমনটাও করতে পারে? তাকে দেখে তো মনে হয় না তার ভেতর এমন শয়তানি। তার মায়ের থেকে তাকে আলাদা করে দিয়েছে। মাকে তো কাছে পেয়েছিল, মায়ের ভালোবাসা পেয়েছিল, কিন্তু আপন মা যেভাবে ছায়ার মতো থাকতো পাশে, সেভাবে তো পায়নি। চোখের সামনেই তো ছিল তার পরিবার। তুলির একদিকে যেমন খুশি হচ্ছে তার মা বাবাকে পেয়ে, আবার অন্যদিকে মানতে কষ্ট হচ্ছে সেই তৃষা। তুলির মোটেও নিজেকে তৃষ্ণা ভাবতে ইচ্ছে করছে না। তন্ময় তুলিকে নিয়ে বাড়ি ফিরতে বললে তুষারকে।